আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি এই বিয়ে মানি না আব্বা। ও আব্বা, এ কথা বলে আমি বসা থেকে উঠে রুমের বাইরে যেতে লাগলাম। তখনই ম্যাডাম আমার পাঞ্জাবির কলার ধরে, আর এক পা সামনে বাড়িয়ে দেখ। করবেন কি? আগে এক পা বাড়িয়ে দেখ। আমিও কম কি, এক পা সামনে এগিয়ে গেলাম। অমনি ঠাস বেত দিয়ে পিঠে একটা বাড়ি মারলো। মারলেন কেন? হাত দিয়ে পিঠ ডলতে ডলতে, সবে তো শুরু, আর এক পা বাড়িয়ে দেখ। সব কটা মাইট তোর পিঠে পড়বে, একটাও মাটিতে পড়বে না। দেখুন ম্যাডাম, আপনি কিন্তু আমার সাথে অন্যায় করছেন। আবার ঠাস করে পায়ের মধ্যে বাড়ি মারলো। ম্যাডাম কি? এখন থেকে বউ বলে ডাকবি, ঠিক আছে? আমি আর কিছু না বলে বিছানায় পড়তে বসলাম, কারণ কিছু বললে মাইট দিবে। আমি আগেই বলেছি আমি ইংলিশে কাঁচা, তো আর কি। আমাকে ইংলিশ বুঝিয়েছে, মারছে, আবার সারা রাত কান ধরে দাঁড় করিয়ে রাখছে পড়া না পারার জন্য। এটা আমার বাসরাত গেল না কেয়ামত গেল বুঝতে পারলাম না। আমি নিশ্চিত আমার মতো বাসরাত কারো হয় নাই, আর দোয়াও করি যাতে কারো এমন বাসরাত না হয়। পরের দিন সকালে কাউকে কিছু না বলে আমি ব্যাগ নিয়ে কলেজে চলে আসলাম। আমার সাথে এত বড় ষড়যন্ত্র আমি মানতে পারছি না। কলেজে এসে মাঠের মাঝখানে দেবদাসের মতো বসে আছি, আর আকাশের দিকে তাকিয়ে ভাবছি গতকাল রাতে কি অত্যাচারটাই না করলো আমার সাথে। এসব ভাবছিলাম, তখনই কোথা থেকে রনি আর নীলা এসে আমার পাশে বসলো। কিরে, এখানে এভাবে দেবদাসের মতো বসে আছিস কেন? কিভাবে তোদের বলি যে কেন দেবদাস হয়ে আছি? কি নির্যাতনটাই না করলো। কিরে, কি ভাবতেছিস? কিছু না, রিয়াদ আর মিম কই? ওরা আসে নাই। আচ্ছা, কি হয়েছে তোর? আজকে এত তাড়াতাড়ি কলেজে আসলি? বললাম তো কিছু না, চল আমার খিদা লাগছে, ক্যান্টিনে চল। তারপর আমরা ক্যান্টিনে গিয়ে আমি চা বিস্কিট খেলাম আর ওরা কফি। কিছুক্ষণ পর রিয়াদ আর মিম আসলো। আমরা আবার আড্ডায় মেতে উঠলাম। ক্লাস আড্ডা শেষ করে বাসায় যেতে বিকাল হয়ে গেল। বাসায় এসে দেখি দরজা খোলা, তাই বাসার ভিতর ঢুকে নিজের রুমের দিকে যাচ্ছিলাম, তখনই পিছন থেকে আব্বু, ওই হারামজাদা, সকালে কাউরে না বলে কই গেছিলি? কলেজে গেছিলাম। হারামজাদা, গতকাল বিয়ে করেছিস আর আজকে কলেজ যাওয়ার দরকার ছিল? তোর শ্বশুরবাড়ি থেকে মেহমান এসেছিল তোদের নিতে, আর তুই কলেজে গেছিলি? কি এমন মেধাবী ছাত্র রে? আমি এই বিয়ে মানি না, মানলেই না শ্বশুরবাড়ি হবে। আব্বুর মুখের উপর কথা বলে দিলাম। তখনই কোথা থেকে ম্যাডাম আহিয়া এসে আমার কান চেপে ধরলো, ধরে আমাদের রুমে নিয়ে গেল। কি করছেন কি, ছাড়ুন, আমার ব্যথা লাগছে তো। আহিয়া আমার কান ছেড়ে দিয়ে রুমের দরজা বন্ধ করে দিয়ে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এবার আমি একটু না অনেকটাই ভয় পাচ্ছি। আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? ওই সময় আব্বুকে কি বলেছিস? আমি তো আপনার আব্বুকে চিনি না, আমি ওনাকে কি বলবো? ওই ফাজিল, আমি তোর আব্বুর কথা বলছি। কি ডেঞ্জারাস রে বাবা, একদিন আমার আব্বুকে নিজের আব্বু বানিয়ে ফেলছে, না জানি ভবিষ্যতে কি করবে। ওই চুপ করে আছিস কেন, কথা বল। বলেছিলাম আমি এই বিয়ে মানি না। ঠাস করে একটা চর মারলো আমার নরম তুলতুলে গেলে। দেখুন ম্যাডাম, আমাকে আর চর মারবেন না, তাহলে আমি কান্না করব। আবারও ঠাস করে একটা চর মারলো। নিজের বউকে কেউ ম্যাডাম বলে? আমি এবার সত্যি সত্যি কেঁদে দিলাম। কি জোরেই না চর মারলো, উহ কি শক্তি রে হাতে। ও লে 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 লে, আমার বাবুটা বুঝি ব্যথা পেয়েছে। আসো আমার কাছে, আসো, আদর করে দিই। এ কথা বলে আমার শার্টের কলার ধরে তার কাছে নিয়ে আমার দু গালে দুটো চুমু দিল। এখন চুপচাপ গোসল করে রেডি হও, আমরা এখন আমাদের বাসাতে যাব। আমি আর কিছু না বলে গোসল করতে গেলাম, কারণ প্রতিবাদ করলেই আমার নরম গাল শক্ত করে ফেলবে চর মেরে। তারপর গোসল করে রেডি হয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকে শুরু হলো অত্যাচার, তবে শারীরিকভাবে না, অন্যভাবে। এত এত খাবার দিচ্ছে যা বলার বাইরে, মানা করলেও শুনে না। অর্ধেক খাবারকে যখন উঠতে যাব, তখনই আহিয়া আমার হাত চেপে ধরে বসালো। তারপর বলল, একটু খাবার যদি অপচয় করো তাহলে রাতে খবর আছে বলে দিলাম। তো আর কি, না পারতেও খেয়েছি। এখন বিছানায় একপাশে শুয়ে আছি, না পারছি নড়তে। চোখ বন্ধ করে শুয়ে আছি। কখন যে চোখে ঘুম চলে আসলো বুঝতেই পারলাম না। কিছুক্ষণ পর মনে হচ্ছে কে যেন গুঁতো মারছে, কিন্তু কে মারতে পারে? এখানে তো আমি ছাড়া কেউ নেই। এবার আমাকে এক লাথি মেরে নিচে ফেলে দিল। ও মারে মা, আমার কোমরটা গেল রে। তাকিয়ে দেখি আহিয়া হাসছে। আমার ভীষণ রাগ উঠল। মাত্র ঘুম আসছে আর উনি
আমাকে লাথি মারলেন কেন? তো কি করব? তোকে সে কখন থেকে ডাকছি, তুই উঠছিস না, তাই লাথি মারছি। দেখছেন না আমি ঘুমাচ্ছিলাম, তো উঠালেন কেন? তুই আমার পা টিপে দিবি সেজন্য উঠাইলাম। আমি আমার জামা কাপড় নিজে ধুই না, আর আপনার পা টিপে দিব আমি? ইম্পসিবল। তুই টিপে দিবি না তোর ঘাড় টিপে দিবে? জীবনেও না। কি? এ কথা বলে আমার দিকে ধেয়ে আসছে। আসলেই তো আমাকে চড় মারবে। এই না না, আমার কাছে আসবেন না, আমি পা টিপে দিচ্ছি। এই তো গুড বয়। তারপর মাঝরাত পর্যন্ত আহিয়ার পা টিপা লাগছে। পরের দিন সকালে নাস্তা করে আমাদের বাসাতে চলে আসলাম। এখন আগের থেকেও বেশি পরিমাণ অত্যাচার করে আমার উপর। বাবা মাও আমার বিপক্ষে, না পারি সইতে না পারি কইতে। আজ 2 দিন কলেজে যেতে পারছি না। বন্ধুরা ফোন দিয়ে জিজ্ঞেস করছে, বলছি একটু ব্যস্ত আছি তাই। কি করে তাদেরকে বলি আমার প্রতি এমন অত্যাচার হয়? আজ কলেজে গেলাম, গিয়ে দেখি বন্ধুদের মধ্যে একজন নতুন মুখ দেখা যাচ্ছে। আমি তাদের কাছে যেতেই, এই হচ্ছে আমাদের মিস্টার ফাজিল, যার কথা তোরে এতক্ষণ বলছিলাম। আহানাব, এ হচ্ছে মীরা, আমাদের নতুন ফ্রেন্ড। আর মীরা, এ হচ্ছে আমাদের ফাজিল বন্ধু আহানাব। হাই। হ্যালো। তারপর মীরার সাথে পরিচিত হয়ে নিলাম। আমাদের বাসা থেকে কিছু দূর ওদের বাসা। এই কলেজে নতুন ভর্তি হয়েছে। বাবা সরকারি চাকরি করে, তাই এখানে ট্রান্সফার হয়েছে। আচ্ছা, আজ কয়েকদিন আহিয়া ম্যাডাম কলেজে আসছে না কেন রে? না তো, কিছুই জানি না। আমি ভালো করেই জানি। কি রে, কি বিড়বিড় করছিস? কিছু না। এরপর ক্লাস আড্ডা শেষ করে বাসায় যাচ্ছিলাম, তখনই এহানব দাঁড়া, বলো। আমার আর তোর বাসা একই দিকে, চল দুজনে একসাথে যাই। আচ্ছা চলো। আচ্ছা কিভাবে যাবি? রিক্সা নিব নাকি হেঁটে যাবি? তুই কিভাবে যাবি? আমি তো হেঁটে যাব, আমার হাঁটতে ভালো লাগে। তাহলে চল, আমি হেঁটে যাব। তারপর দুজনে হাঁটতেছি আর গল্প করতেছি। গল্প করতে করতে আমি আমার বাসার সামনে চলে আসলাম। মীরা, এটা আমাদের বাসা, চল ভিতরে আম্মুর সাথে পরিচয় করিয়ে দিব। না আজ না, অন্যদিন, আজ আসি, কাল দেখা, বাই। আচ্ছা ভাই। মীরাকে বিদায় দিয়ে বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি। কয়েকবার কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আহিয়া এসে দরজা খুলে দিল। আমি কিছু না বলে বাসার ভিতরে গিয়ে সোজা খাবার টেবিলে গিয়ে বসলাম। আম্মু, আমার খিদা লাগছে, খাবার দাও। আগে গোসল করে আসো, তারপর খাবার দিব। পিছন থেকে বলল। আহিয়া আব্বু আম্মুর সামনে আমাকে তুমি করে বলে, আর সবসময় তুই করে বলে। আম্মু, আমার খিদা লাগছে, খাবার দাও। বললাম তো আগে গোসল করে আসো, তারপর খাবার দিচ্ছি, নয়তো এখন দিব না। আম্মু, আমার কাছে কিছুই নেই, বৌমা যেটা বলবে সেটাই। খাবই না আর। এ কথা বলে রাগ দেখিয়ে খাবার টেবিল থেকে উঠে রুমে চলে আসলাম। রুমে এসে ব্যাগটা খাটের একপাশে ছুঁড়ে মেরে শুয়ে পড়লাম। আমি এই বাসাতে এতদিন আছি, আমার কথার কোনো দাম নেই। আর 2 দিন হলো না উনি আসছে, ওনার কথা সবাই শুনে খাবো না আমি। চুপচাপ বিছানায় শুয়ে আছি। বড্ড রাগ হচ্ছে, মনে করছে বাসার সব কিছু ভেঙে ফেলি। চোখ বন্ধ করে এক পাশে শুয়ে আছি। কিছুক্ষণ পর ঠাস ঠাস বেদ দিয়ে 2টো বাড়ি মারলো আহিয়া আমার পিঠে। আমি পিঠ ডলতে ডলতে বিছানায় বসে বসে পড়লাম। ফাজিল, তোরে না কইছি গোসল করতে? তুই গোসল না করে শুয়ে রইলি কেন? সেটা আমার ব্যাপার, আপনারে বলবো কেন? কি আমার মুখে মুখে কথা? ভালো যদি চাস তাহলে গোসল করে খাবার খেতে আয়। আমি গোসলও করবো না, খাবারও খাবো না। তবে রে। এ কথা বলে আমার কান চেপে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। 10 মিনিটের ভেতর গোসল করে বের হবি, তা না হলে তোর খবর আছে। জামা কাপড় কিছু আনি নাই তো। আগে গোসল শেষ কর, তারপর আমি জামা কাপড় দিব। রাগে দুঃখে ওয়াশরুমের ভিতরে নিজের চুল নিজে টেনে ছিটতেছি। কেন যে আব্বু আম্মু বিয়েটা করালো, এখন আমার নিজের কোনো স্বাধীনতা নেই। গোসল শেষ করে নিচে খাবার খেতে গেলাম। খাবার খেয়ে সোজা বাসা থেকে বের হয়ে আসলাম। বাসাতে থাকলে আরও কত অত্যাচার সহ্য করা লাগতো কে জানে। এখন লেকের পাড়ে বসে আছি একা। আসার আগে 1 প্যাকেট সিগারেট কিনে আনলাম। জীবনটা বেদনার হয়ে গেছে। একা একা সিগারেট ফুঁকতেছি, মোবাইলও আনি নাই যে বন্ধুদেরকে ফোন করে এখানে ডাকবো। একটার পর একটা ধরালাম, এভাবে 1 প্যাকেট শেষ করে ফেললাম। বিকেলে ওরা আসলে একসাথে আড্ডা দিলাম। আড্ডা মাস্তি শেষ করে বাসায় যেতে যেতে রাত 9টা হয়ে বেঁচে গেল। বাসায় এসে কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর আহিয়া এসে দরজা খুলে দিল। আমি চুপচাপ পাশ কাটিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে আছি, মাথাটা ঝিমঝিম করছে। একসাথে এত সিগারেট কখনো খাই নাই, তাই শুয়ে আছি। তখনই ঠাস ঠাস করে বেদ দিয়ে বাড়ি মারলো। আমি ধরপড়িয়ে উঠে পড়লাম, হাত দিয়ে পিঠ ডলতেছি। উফ কি ব্যথা! আমাকে আপনি সবসময়
এভাবে মারেন কেন? ওই ফাজিল, কটা বাজে এখন? বাসাতে আসলি? মাত্র 9টা বাজে। মাত্র 9টা বাজে মানে? এত সময় কোথায় ছিলি? আর মোবাইল সাথে করে নিলি না কেন? মোবাইলটা ভুলে রেখে চলে গেলাম, আর বন্ধুদের সাথে ছিলাম। ওই তুই এদিকে আয় তো। এই রে, সিগারেট খেয়েছি যে মনে হচ্ছে গন্ধ পেয়েছে, তাই তার কাছে যেতে বলছে। তোরে আমি এখানে আসতে বলছি? আমি ভয়ে ভয়ে আহিয়ার কাছে গেলাম, না জানি কি করবে আমার সাথে। আহিয়া আমার শার্টের কলার ধরে দেখি এবার হা কর। হুম মাথা নেড়ে না সম্মতি দিলাম। তোরে না হা করতে বলছি? আমি সাথে সাথে হা করে ফেললাম। আহিয়া সিগারেটের গন্ধ শুকে বেদ দিয়ে হাতে পায়ে 4-5টা বাড়ি মারলো। তুই সিগারেট ফুকেছিস? না মানে হ্যাঁ। এ কথা বলার পর আরো কয়েকটা বাড়ি মারলো। উফ, চোখে পানি চলে আসছে। এবার কান ধরে দাঁড়িয়ে থাক, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ। মারবেনও আবার কান ধরে দাঁড় করিয়ে রাখবেন? পারবো না আমি। আরো কয়েকটা মারা লাগবে, তারপর কানে ধরবি, তাই তো? এ কথা শোনার পর আমি সাথে সাথে কানে ধরে ফেললাম। শালার বেদ, দিনে কোথায় লুকিয়ে থাকিস? পেলে না ধরে কুচি কুচি করে মেরে নদীতে ভাসিয়ে দিতাম। বেতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো মনে মনে ভাবছিলাম। আহিয়া মনে হয় কিছুটা আন্দাজ করতে পারছে। ওই তোর লক্ষণ তো ভালো না। যদি ব্যাত এটার কিছু হয় তাহলে তোর খবর আছে। স্বামীর জন্য একটু ভালোবাসা নাই, আর বেতের জন্য দরদ উতলাইয়া পড়তেছে। কি বিড়বিড় করে বলছিস? বলছিলাম কি ম্যাডাম, না না বউ, এবারের মতো ক্ষমা করে দেন। হায়রে কপাল, শুনেছি বউ স্বামীকে আপনি করে বলে, কিন্তু আমার বউরে আমি আপনি করে বলা লাগছে। কি কপাল আমার। ক্ষমা করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? তোকে শপথ করতে হবে তুই আর কোনোদিন সিগারেট খাবি না, আর সন্ধ্যায় নামাজ পড়ে সোজা বাসায় চলে আসবি, কোনো আড্ডা দিতে পারবি না। জীবনেও না, সিগারেট খাবো না, তবে সন্ধ্যায় তাড়াতাড়ি বাসাতে আসতে পারবো না।